আমরা বিরতির আগে লোকসভা নির্বাচনের ফলাফলের আপডেট জানছিলাম। এবার বিশ্লেষণে যেতে চাই। বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকবি নীলুফা জাহান তিথি। নীলুফা জাহান তিথি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে সত্যজিতের কাছ থেকে ফলাফলের আপডেট নিলাম এবং সেখান থেকে অনেকগুলো পয়েন্ট উঠে হলো। শুরুতে একটু বলবেন, যেই তথ্যগুলো আমাদের হাতে আছে যে মোদির একক সংখ্যাগরিষ্ঠতা যে নেই, এটা স্পষ্ট এবং তার দলকে সরকার গঠন করতে গেলে দুজনের দিকে তাকিয়ে থাকতে হবে। প্রথমত চন্দ্রবাবু নাইডু এবং আরেকজন হচ্ছে নীতিশ কুমার, এবং এই দুজনেরই আবার জোট বদলের, দল বদলের একটা অভ্যাস আছে। এবারও যদি তারা পোলটি নেন ঠিক আগের বারের মতন, মানে মোদির বিজেপির আর কোনো সম্ভাবনা কি আছে? ধন্যবাদ রাকিব হাসান। যেমনটি আপনি বলেছেন, আসলে আজকে যখন ফল গণনা হয় তার আগে এই ভারতের নির্বাচনের সপ্তম দফার অর্থাৎ 1 জুন যখন সপ্তম দফার শেষ দফার ভোট গ্রহণ সেটি শেষ হয়, এরপর বুথ ফেরত জরিপ সামনে আসতে থাকে এবং সেই জরিপে বলা হয় যে এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন। তার যে দল বিজেপি, সেই দলের নেতৃত্বাধীন জোট এনডিএ তারা ক্ষমতায় আসতে চলছে। এমনকি পশ্চিমবঙ্গেও তৃণমূলকে হারিয়ে বিজেপি ব্যাপক সংখ্যক সেখানে আসন জিতবে, তেমন একটি ধারণাই করা হয়েছিল এবং এর ফলাফল এর প্রভাব আমরা ভারতের শেয়ার বাজারেও গতকালকে দেখেছি। আজকে যখন ফল গণনা শুরু হয় তখন থেকে দেখলাম যে আমরা বুথ ফেরত যে জরিপ তার ফল একদমই উল্টে গেল, যে হাওয়া বইছিল উল্টো দিকে হাওয়া বইতে শুরু করেছে এবং এনডিএ জোট যারা বলছিল এবারের তাদের নির্বাচনে মূল মন্ত্রই ছিল প্রচারে আপ কি বার 400 পার, অর্থাৎ এবার 400-র বেশি আসনে তারা জয় পাবে, কারণ তারা তাহলে সংবিধান সংশোধন করার ক্ষমতাও কিন্তু তারা পেয়ে যাবে। কিন্তু সেটি পরবর্তীতে মোদী যখন আমরা প্রথম দফার ভোটেই দেখলাম যে ভোটার সংখ্যা কম হলো, অর্থাৎ ভোট পড়ার হার কমে গেল। সে সময় তিনি ধর্মীয় বিভাজনকে সামনে নিয়ে এসেছেন। একসময়কার প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা মনমোহন সিং এর বক্তব্য সেটি খণ্ডিত আকারে প্রচার করে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটার টানার চেষ্টা করেছেন। কিন্তু এখন যেটি হয়েছে, এনডিএ জোট সবশেষ যে ফলাফল আমরা দেখছি এগিয়ে থাকছে 290 থেকে 294টি আসনের মধ্যে। অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স তারা থাকছে 228 থেকে 232টি আসনের মধ্যে। এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, যিনি হচ্ছেন টিডিপি পার্টির নেতা, তিনি অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং আরেকজন হচ্ছে আপনি যেমনটি বলছিলেন নীতিশ কুমার, জেডিইউ বিহারের যিনি হচ্ছেন নেতা। এই দুজন এবং নীতিশ কুমার তিনি কিন্তু একটা সময় মহাজোটের সাথে থেকেছেন, সেখান থেকে পরে বের হয়ে এসে আবার বিজেপির সাথে এনডিএ জোটে তারা কিন্তু যুক্ত হয়েছেন। তাদের কাছে 30টির মতো আসন রয়েছে এবং যেহেতু বিজেপি 240 থেকে 42-এর বেশি আসন পাচ্ছে না, অর্থাৎ 272টি তো তারা পাচ্ছে না, একক সংখ্যাগরিষ্ঠতা তাদের হচ্ছে না, সেহেতু জোট হিসেবে ক্ষমতা গ্রহণের জন্য বা সরকার গঠনের জন্য তাদেরকে কিন্তু এই দুজনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এবং এরই মধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে এনসিপির যিনি শরদ পাওয়ার রয়েছেন, এনসিপির নেতা শরদ পাওয়ার কিন্তু এরই মধ্যে যোগাযোগ করেছেন নীতিশ কুমারের সাথে এবং জেডিইউর নেতা নীতিশ কুমারকে তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার হওয়ার একটি প্রস্তাব দিয়ে ভারতীয় গণমাধ্যমে আমরা এমনটি দেখছি। এনডিএ জোটের যেমন সরকার গঠনের জন্য এখন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে দরকার, ঠিক তেমনি ইন্ডিয়া অ্যালায়েন্সেরও কিন্তু সরকার গঠনের জন্য এই দুইজনকে দরকার। এবং এদের কিন্তু এর আগে অর্থাৎ আমরা স্থানীয় দলগুলোকে দেখেছি যে তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে বা জোট গঠনের ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই সময় তারা দল বদল করে থাকে। সেহেতু আজকে এই যতই ফলাফল গণনায় এগিয়ে যেতে থাকবে এবং এই নির্বাচনী আলোচনায় এরই মধ্যে ভারতের রাজনীতিতেও এই বিষয়গুলো আলোচনা উঠে এসেছে এবং যেটি এই মুহূর্তে যদি আপনি এনডিটিভির শিরোনামটি দেখেন সেখানটাতে যেটি বলা হচ্ছে যে ব্যাক টু কোয়ালিশন পলিটিক্স, অর্থাৎ জোটের যে রাজনীতি সেটিতে আবার ফেরত এসেছে। যেহেতু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, এনডিএ সার্ভাইভস এবং ইন্ডিয়া রিভাইভস, অর্থাৎ ইন্ডিয়া জোটের যেটিকে বলা হয় পুনর্জাগরণ ঘটেছে। এবং এখন এই চন্দ্রবাবু নাইডু এমন যদি হয় তাকে প্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়, যেহেতু রাহুল গান্ধী ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়ে প্রধানমন্ত্রী হতে চান না, কংগ্রেসের পক্ষ থেকে এমন বক্তব্য কিন্তু বা এমন তথ্যের আভাস কিন্তু রয়েছে। এবং কংগ্রেসে আমরা দেখেছি রাহুল গান্ধী তিনি কিন্তু আসলে একেবারে প্রধানমন্ত্রী হওয়ার বা সেই রকম তার যে কোনো অভিলাষ বা উচ্চাকাঙ্ক্ষা তেমনটি কিন্তু তার নেই। সেই জায়গা থেকে চন্দ্রবাবু নাইডুকে যদি প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং যেটি জানি যে নীতিশ কুমারকে ডেপুটি প্রাইম মিনিস্টার হওয়ার, সেক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেবেন, এদিকে প্রধানমন্ত্রীর পদ নরেন্দ্র মোদী কি ছাড়বেন কিনা, সেখানটায় আসলে চন্দ্রবাবু নাইডুর কোনো দিন শেষে ভারতের যে লোকসভা নির্বাচনের ফলাফল, সেই ফলাফলে একটা স্পটলাইট এই দুজনের উপরেই আছে এবং নিশ্চয়ই তাদের দর কষাকষির পর হয়তো আরও আপডেট তথ্য
আমরা জানবো, কিন্তু একটা বিষয় আসলে তিথি জানতে ইচ্ছা করছে, মানে এই যে অযোধ্যা রাম মন্দির যখন তৈরি হলো, অনেকে বলছিলেন এটা মোদির নির্বাচনের তুরুপের তাস, একটা যদি মানে এই কাজটাই তাকে জিতিয়ে দিবে, কিন্তু দেখা গেল অযোধ্যাতেই তিনি হারতে যাচ্ছেন। মোদির হিন্দু জাতীয়তাবাদ যে ব্র্যান্ডিং, যেটার কথা আমরা শুনছিলাম, সেটা তাহলে কেন কাজে এলো না? মানে কোনটাতে আসলে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে? 2014 সালের যখন বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, সে সময়ও ছিল, বহু বছর ধরে বিজেপি নির্বাচনী ইশতেহারে রয়েছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা, এবং এবারের লোকসভা নির্বাচনের আগে এই কার্ডটি মোদি ব্যবহার করেছেন। রাম মন্দির এবং উত্তরপ্রদেশ এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যার দিল্লির মসনদ তার, এমনটি এর আগে হয়ে এসেছে। কিন্তু সেই উত্তরপ্রদেশ এবার সমাজবাদী পার্টি, অখিলেশ যাদবের নেতৃত্বে যে দল, সেই সমাজবাদী পার্টি কিন্তু সেখানটায় এগিয়ে, এবং সমাজবাদী পার্টি হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে রয়েছে। আমরা দেখছি উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি গত দুবার, অর্থাৎ গত দুই নির্বাচনে তারা কিন্তু সেখানটায় সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও এবার কিন্তু সেই পরিস্থিতি নেই। এবং যেটি বলছিলেন আপনি রাম মন্দিরের ক্ষেত্রে, এবার আমরা দেখেছি ভারতের যে টেলিভিশন চ্যানেলগুলো, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপি সরকার সেটিকে ব্যবহার করেছে। রাম মন্দির সেটির পুরোপুরি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, মন্দিরের উদ্বোধন করা হয়েছে, এবং এটিকে একটি কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে নির্বাচনে জয় পাওয়ার ক্ষেত্রে। কিন্তু সেটি শেষ পর্যন্ত কাজ করেনি। ধর্মীয় বিভাজন বলেন, এর চাইতে তরুণ ভোটারের একটি বড় সংখ্যা সেখানে রয়েছে, এবং মানুষের প্রতিদিনকার জীবনে তাদের চলতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে ধনী গরিবের বৈষম্য অনেক বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি অন্যতম বিষয়, এবং বেকারত্ব। আমাদের কাছে যখন নিউজ রুমে নানান ধরনের খবর এসেছে বার্তা সংস্থাগুলো থেকে ভোটের আগে, তখন আমরা দেখেছি যে তরুণ প্রজন্মের একটি কথা যে তারা চাকরির নিশ্চয়তা চায়, এবং এইটি ইন্ডিয়া অ্যালায়েন্স রাহুল গান্ধী বারবার এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন প্রচার চালিয়েছেন, সেখানটাও তিনি কথা বলেছেন, চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি মোদি ফ্যাক্টর দিয়ে বিজেপি এগুতে চেয়েছে, মোদি ফ্যাক্টর কাজ করেনি, তখন তারা ধর্মীয় বিভাজনকে নিয়ে এসেছেন, এবং পরবর্তীতে আবার মুসলিমদের পক্ষেও মোদি কথা বলেছেন। যখন একবার যখন ভোটের হাওয়া এক একদিকে বয়েছে, মোদি সেই অনুযায়ী তার অবস্থান চেঞ্জ করেছেন, এবং আমরা অমিত শাহের ক্ষেত্রেও তাই দেখেছি। কিন্তু কর্মসংস্থানের বিষয়টি, ধনী গরিবের বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বিষয়গুলো তাদের যে বক্তব্য ছিল, নির্বাচনী প্রচার ছিল, সেখানটায় কিন্তু সেভাবে আসেনি। বুঝতে পারছি তিথি, আপনি খুব চমৎকার করে বলছেন, সময়টা থাকলে পুরো আলাপটা শুনতাম, কিন্তু আমরা একটা ধারণা পেলাম আসলে যে জীবন জীবিকার বাস্তবতার কাছে আসলে এই হিন্দুত্ববাদী যে ব্র্যান্ডিং, সেটা অনেকটা হেরে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে জানতে পারবো।